মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিকভাবে আছো। আচ্ছা, যাই হোক, আজকে যে ক্লাসটি আমি নিব সেটি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। তোমরা জানো আমি তোমাদের যে কোর্সটি নিই তার নাম হচ্ছে কি বলো তো? কোর্সটির নাম কি? পরীক্ষণ মনোবিজ্ঞান। কোর্সগুলোর নাম কিন্তু মনে রাখাটা অনেক বেশি দরকার, তাই না? তো আমি তোমাদেরকে পড়াই পরীক্ষণ মনোবিজ্ঞান। সেখানে আমি তোমাদেরকে এর আগে একটি ক্লাস নিয়েছি, আজকে আমি পড়াবো সমস্যা নিয়ে, তাই না? সেখানে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সমস্যার উৎস লিখো বা উৎস আলোচনা করো। এটি সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবেও আসতে পারে বা বড় প্রশ্ন হিসাবেও তোমাদের আসতে পারে। সেক্ষেত্রে সংক্ষিপ্ত আসলে তোমরা পয়েন্টগুলো দিয়ে 2-1 লাইন লিখলা, আর বড় প্রশ্ন হিসাবে আসলে পয়েন্ট সহ সেখানে 4-5 লাইন করে তোমাদেরকে কিন্তু লিখতে হবে। তাহলে প্রথমেই আসি, সমস্যার উৎসগুলো কি কি। 1 নম্বর উৎস কি? জ্ঞানের অসম্পূর্ণতা। অসম্পূর্ণতা অর্থ কি? অর্থাৎ যেটা সম্পূর্ণ নয়, যে বিষয়ে আমার জ্ঞান বা যে বিষয়ে ধারণা বা যে বিষয়ে তথ্য আমার সম্পূর্ণ নয়। অর্থাৎ কোনো বিষয় নিয়ে গবেষণা করতে যাচ্ছি, কোনো গবেষক যখন কোনো বিষয় নিয়ে গবেষণা করতে যাচ্ছে, সেক্ষেত্রে তার যে জ্ঞানের অসম্পূর্ণতা, সেখান থেকে কিন্তু একটি সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটা একটি সমস্যার উৎস হিসাবে ধরা হয়। 2 নাম্বার হচ্ছে পরস্পর বিরোধী ফলাফল। অর্থাৎ ফলাফল আমরা কোনো গবেষণায় পেয়েছি, যেখানে একজন গবেষক একটি ফলাফল পেয়েছে, আরেকটি গবেষক ওই একই বিষয়ে আরেকটি ফলাফল পেয়েছে, অর্থাৎ দুটো ফলাফল পেয়েছে এবং যেটা পরস্পর বিরোধী। ঠিক আছে? যে একটি হচ্ছে গোলযোগপূর্ণ পরিবেশে মনোযোগের ব্যাঘাত ঘটে, এটি নিয়ে একজন গবেষক হয়তো পরীক্ষণ করেছেন বা গবেষণা করেছেন, একটি রেজাল্ট পেয়েছে। আর একটা হচ্ছে গোলযোগবিহীন পরিবেশে। তাহলে কি হচ্ছে? একটা গোলযোগপূর্ণ পরিবেশ আর একটা হচ্ছে গোলযোগবিহীন পরিবেশ, সেক্ষেত্রে পরস্পর বিরোধী রেজাল্ট বা ফলাফল আসছে। সেক্ষেত্রে আমরা এখানে একটি সমস্যার সৃষ্টি হয়, যেটি একটি সমস্যার উৎস হিসাবে ধরা হয়। 3 নাম্বার কি? তথ্যের ব্যাখ্যা। কোনো কিছু ব্যাখ্যা প্রদান করতে গেলে কিন্তু সমস্যার সৃষ্টি হয়। আমি এই কথাটি মানি না, আমি এই কথাটি জানি না, বা এই কথাটি ঠিক না, সঠিক না, ভুল, এরকম একটি যখন তথ্য দিব, সেটার কিন্তু একটি সঠিক ব্যাখ্যা তোমাকে দিতে হবে। শুধুমাত্র মুখের কথা বা মুখের একটি বাক্য প্রয়োগের মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান হবে না। গবেষক যে একটি গবেষণা করেছে, সেই গবেষণার যখন একটি ভুল ধরা হয় বা একটি তথ্যের ব্যাখ্যা দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু একটি সমস্যার সৃষ্টি হয়। অর্থাৎ আমি একটি তথ্য জানি কিন্তু পরিপূর্ণভাবে ব্যাখ্যা দিতে পারছি না, কিন্তু তথ্যের যখন ব্যাখ্যা দিব, সেখানে কিন্তু একটি সমস্যার সৃষ্টি বা উৎস হিসেবে ধরা হয়। 4 নাম্বার হচ্ছে জনতা। অর্থাৎ জনতা মানে কি? আমাদের যে জনগণ রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যক্তির যে বিভিন্ন ধরনের মতামত বা বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের যে জিজ্ঞাসা, সেখান থেকেই কিন্তু বিভিন্ন ধরনের তথ্য আসছে, বিভিন্ন ধরনের সমস্যা আসছে, সেটাও একটি সমস্যার উৎস। অর্থাৎ সমস্যার উৎস কিন্তু একটি সমাধানেরই পথ, কিন্তু সেই পথের আগে কিন্তু আমাদেরকে সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, তাই না? যে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা দেই, পরীক্ষার রেজাল্ট হয়, কিন্তু সেটা আবার পরীক্ষার মধ্য দিয়ে, তেমনি বিভিন্ন ধরনের সমস্যার মধ্য দিয়েই যদিও আমরা সমাধান খুঁজে পাই, কিন্তু তারপরেও এই সমস্যার এই বিভিন্ন ধরনের উৎস রয়েছে। এবং 5 নাম্বার কি? 5 নাম্বার হচ্ছে কর্মসূচি। আমি আগে পয়েন্টগুলো তোমাদের লিখে দিই, তারপর ব্যাখ্যা দিই। 5 নাম্বার হচ্ছে কর্মসূচি। 6 নাম্বার ইন্দ্রিয় গ্রাহ্য ঘটনা। 7 নাম্বার ব্যক্তিগত অভিজ্ঞতা। 8 নাম্বার হচ্ছে প্রযুক্তিগত পরিবর্তন। তাহলে
6 নাম্বারটা কি? 6 লাগে হচ্ছে 5 নাম্বার কর্মসূচি, অর্থাৎ বিভিন্ন ধরনের কর্মসূচি। হ্যাঁ, আমরা দেখো বিভিন্ন ধরনের কিন্তু কর্মসূচি পালন করতে যাই বা পালন করি। এই কর্মসূচিগুলো পালন করতে গিয়েও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, তাই না? আমরা দেখবা যে কলেজে বা স্কুলে বিভিন্ন ধরনের যে বিভিন্ন জাতীয় দিবস বা বিভিন্ন ধরনের যে দিবসগুলো পালিত হয়, সেই পালন করতে গেলেও কি হয়, একটি পরিকল্পনা আসে, কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলেও আবার বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে। যদিও আমি আবারও বলছি সমাধান হয়, কিন্তু সেটি একটি সমস্যার উৎস হয়। সেটি সমস্যার উৎস হিসাবে কর্মসূচি, অর্থাৎ বিভিন্ন কর্মসূচি থেকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়। হচ্ছে 6 নম্বর হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য ঘটনা, অর্থাৎ ইন্দ্রিয় গত বা ইন্দ্রিয়ের মাধ্যমে, অর্থাৎ চক্ষু কর্ণের মাধ্যমে দেখছি, স্পর্শ নিচ্ছি, এরকম ইন্দ্রিয়ের মাধ্যমে বা ইন্দ্রিয় গ্রাহ্য বিভিন্ন যে ঘটনাগুলো ঘটছে আমাদের সামনে, সেটা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্ঘটনা হতে পারে, বা বিভিন্ন ধরনের কেউ খেলাধুলা করছে সেখানে পড়ে যাচ্ছে, সেখানে একটি সমস্যার সৃষ্টি হচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু এক ধরনের উৎস হিসাবে কাজ করে এই ঘটনাগুলো। 7 নাম্বার কি? ব্যক্তিগত অভিজ্ঞতা, তাই না? আমাদের এই যে চারিপাশে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, তারপরেও আলাদাভাবে একটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা। এক একজনের এক একভাবে ব্যক্তির একটি যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা একটি সমস্যার উৎস হিসেবে কাজ করে। আমি একটি কাজ করতে গিয়েছি, সেই কাজ করতে গিয়ে আমার এই ঘটনা ঘটেছে, এই সমস্যা তৈরি হচ্ছে। আর একজন আরেকটি কাজ করতে গিয়ে তার সমস্যা হয়েছে, সেটি একটি অভিজ্ঞতা যেটি সমস্যার উৎস হিসেবে কাজ করে। একটা হচ্ছে প্রযুক্তিগত পরিবর্তন, এবং এটা খুব বেশি এখনকার জন্য, যে প্রযুক্তিগত, যে দিন দিন যে প্রযুক্তির ব্যবহার হচ্ছে, সেই প্রযুক্তিগত পরিবর্তনের জন্য কিন্তু আমাদের সমস্যা তৈরি হচ্ছে, যা প্রযুক্তিগত পরিবর্তন একটি সমস্যার উৎস। এবং 9 নম্বর হচ্ছে পূর্ববর্তী গবেষণা। 10 নম্বর হচ্ছে প্রাকৃতিক ঘটনাবলী। 11 নম্বর হচ্ছে যৌক্তিক চিন্তা। তাহলে পূর্ববর্তী গবেষণা কি? যেটা আগেই বলেছি যে একজন গবেষক বর্তমানে একটি বিষয় নিয়ে গবেষণা করছে, কিন্তু এর পূর্বে একজন গবেষক গবেষণা করেছে, এবং দুইটার ক্ষেত্রে হয়তো আলাদা ফলাফল আসতে পারে, বা একই ধরনের ফলাফল আসলেও আরেকটু কোনো বিষয় যুক্ত করতে চাচ্ছে, সেখানেও একটি সমস্যা তৈরি হতে পারে, এবং সেটা একটি সমস্যার উৎস হিসেবে কাজ করে। 10 নম্বর কি? প্রাকৃতিক ঘটনাবলী, অর্থাৎ প্রাকৃতিক বিভিন্ন ধরনের দুর্যোগ, সিডর বলো, বা এখন যে একটি মহামারী হচ্ছে কোভিড-19, সেটাও কিন্তু একটি সমস্যার উৎস, এবং এখান থেকে একটি সমাধানের পথ কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। আচ্ছা, 11 নম্বর কি? যৌক্তিক চিন্তা। কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা নেই, কোনো বিষয় নিয়ে কোনো তর্ক নেই, কিন্তু একটি বিষয় নিয়ে আমি যুক্তি করছি বা চিন্তা দাঁড় করানোর চেষ্টা করছি। একটি বিষয় নিয়ে অনেক বেশি যখন যৌক্তিক চিন্তা একজন ব্যক্তি উপস্থাপন করতে চায়, সেখানেও কিন্তু একটি সমস্যার তৈরি হয়। আচ্ছা, এবার আসো 12 নম্বর পয়েন্ট। 12 নম্বর পয়েন্টটা কি? অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি, যেটাকে আমরা বলি ইনসাইট। অর্থাৎ এখানে গবেষকরা কি হয়? গবেষকদের দিন রাতের ধ্যান ধারণাই হচ্ছে কি? গবেষণা করা, কোনো সমস্যাগ্রস্ত বিষয় নিয়ে চিন্তা করা, সমাধান হয়েছে সেটি কি করে আরো ভালো সমাধানের পথে এগিয়ে যায়। অর্থাৎ তারা সবসময় কিন্তু নিত্য নতুন গবেষণা, নিত্য নতুন সমস্যা, নিত্য নতুন বিষয় নিয়ে চিন্তা করতে থাকে। এরকম চিন্তা করতে করতে কিন্তু হঠাৎ কোনো সমস্যা সমাধানের একটি পথও তারা খুঁজে পায়, আবার একটি সমস্যা তৈরিও হয়, সেটাও কিন্তু একটি সমস্যার উৎস। অর্থাৎ অন্তর্দৃষ্টি, তাদের ভেতর থেকে একটি সমস্যার সমাধান চলে আসে, বা আরেকটি সমস্যা তৈরি হয়, বা যেটা নিয়ে আরো প্রশ্ন তৈরি করে তারা, যে এই প্রশ্নটি কি করে সমাধান করা যায়, সেটাও একটি সমস্যার উৎস হয়। 13 নম্বর হচ্ছে সাহিত্য পর্যালোচনা। অর্থাৎ বিভিন্ন ধরনের বই, বিভিন্ন ধরনের পুস্তক পুস্তিকা, এই পর্যালোচনা বা পড়াশোনার মাধ্যমেও
আগের বিভিন্ন যে বিষয় রয়েছে সেই বিষয় নিয়েও একটি তর্ক বিতর্কের সৃষ্টি হয়, সেটা নিয়েও কাজ করতে গিয়েও কিন্তু একটি সমস্যার তৈরি হয়। অর্থাৎ একটি বিষয় নিয়ে একটি তত্ত্ব তৈরি রয়েছে, তারপরেও কিন্তু সেই তত্ত্বের আলোকে বর্তমান বা এখনকার গবেষক যারা কাজ করছেন তারা কিন্তু আরেকটি নতুন তত্ত্ব প্রদান করে থাকেন। অর্থাৎ এই যে সাহিত্য পর্যালোচনা, বিভিন্ন বিষয় নিয়ে যে পর্যালোচনা করে থাকে, সেখান থেকেও কিন্তু সমস্যার উৎস তৈরি হয়। তাহলে এখানে আমরা অনেকগুলো পয়েন্ট কিন্তু পেয়েছি, 13টি পয়েন্ট পেয়েছি। 13টি পয়েন্ট তোমাদের মুখস্থ করতে হবে এবং এগুলো ধারাবাহিকভাবে লিখবে এবং সুন্দরভাবে প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং যারা অনার্স প্রথম বর্ষে তাদের উদ্দেশ্যে আবারও বলছি, তোমাদের ক্লাস আমরা অনেকগুলো দেওয়ার চেষ্টা করেছি এবং অনেকগুলো ক্লাস কিন্তু তোমরা এমনিতেও পেয়েছো। তো পড়া কিন্তু অনেক ক্ষেত্রেই তোমাদের শেষের দিকে, এজন্য তোমাদেরকে কিন্তু এখন নিজেদেরকে অনেক বেশি পড়তে হবে এবং নিজেরাই তোমরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। তো আশা করছি ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।